সামান্যের কাছে আমাদের অনুরোধ, আপনারা হঠাৎ বিভাগ করে সেটা উঠবেন না। আমাদের অতিথিবর্গের মূল্যবান কথা শুনবেন। আমাদের খাবারের জায়গাটায় ফাঁকা নেই, তাই একটু পরে যাবেন। আদিবাসী কল্যাণ সমিতি সহ অন্যান্য যারা সহযোগী সংস্থা, যাদের উদ্যোগে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আদিবাসীদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধিকার আদায়ের জন্য শপথ নেওয়ার জন্য আজকে এই ধরনের একটা মনোজ্ঞ সমাবেশে আপনারা জমায়েত হয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে জানাই, অভিবাদন জানাই। রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে শুরু করে তিনি বলেছিলেন, হায় ছায়া পিতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কৃষ্ণ মহাদেব আফ্রিকার বেদনার কথা তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, উপেক্ষা ছিল আদিবাসীদের উপর প্রাচীনকাল থেকে, জন্মের পর থেকে এখনো আছে। আর নতুবা গুরু দক্ষিণার নাম করে দ্রোণাচার্য সেদিন একলব্যের কাছ থেকে বুড়া আঙুলটা তিনি গুরু দক্ষিণা চাইতেন না। পূজারিণী কবিতায় রবীন্দ্রনাথ যারা করেছেন, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর নেই কিছু ভবে পূজা করিবার, এই কটি কথা মনে রেখো স্যার, নহিলে বিপদ হবে। কাকে পূজা করবে? শুধু বেদ ব্রাহ্মণ আর রাজা, আর কাউকে না। ঋগ্বেদে আদিবাসীদেরকে বলা হয়েছে নিশা, অসুর, জন, রাক্ষস। শূদ্রদেরকে হত্যা করলে সেই হত্যার সামান্য গৌ হত্যা পাপ, এইরকম ব্যবস্থা ছিল। আদৌ এনখান আদিবাসী ও চেতান চেপে প্রচলন শাসন সিয়াজারি ওনারও নিতান্ত বাঙ্কানা আদি সেদারি আপনার রোগ কানা। যখন তো আদিবাসীকে নিয়ে অনেকের হবে না, তিরাত মিললে আদিবাসীদের নিয়ে লেখালেখা কবে শুরু হলো? তার বয়স বেশি নয়, মাত্র 80-র দশকে। 80 সাবর্তান ঐতিহাসিক যারা লেখা শুরু করলেন, গৌতম ভদ্র থেকে শুরু করে আরো কিছু ঐতিহাসিক, তারা 30-40 বছর মারা অলবেল আচ্ছা তো বাংলা হেখা আদিবাসী উদ্যোগ লাগে অলবেল। কিন্তু আমরা জানি আদিবাসীরাই হচ্ছে ভারতবর্ষের প্রকৃত সন্তান। আমি কোনো ভাবাবেগে বলছি না। যারা ভারতবর্ষের ইতিহাস জানেন, ভারতীয় সম্রাট লাগাম জানাইতে পারাও না। প্রথম সাম্রাজ্য গড়ে তুলেছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার আগে ছিল ষোড়শ মহাজন পদ, কাশী, কোশল, রোহিলাখণ্ড, এই সমস্ত ষোড়শ মহাজন পদ 16টি হুডিং রাজ্য আহিনা। ষোড়শ মহাজন পদ কথাটা মানে কি? জনপদ। জন মানে তো কহি তারা নুকু আদিবাসী কো নুকুয়া কথা মেন হুই কেনা। আর পদ জায়গায় প্রথম পা রেখেছেন, সেটাই জনপদ। নয়া ভারত দিশমরে তো পাইল হেটাতে তো গিরাবাসের আদিবাসী কো। সারাফিয়া কথা মেলা বিজ্ঞানের কথা বলবো। আমেরিকার একটা সংস্থা আছে, গবেষণা সংস্থা, তার নাম জিনোম সংস্থা গবেষণা করেছে। ৭৫,০০০ বছর আগে একটা জিন পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকাতে। এই জিনের নাম L3 জিন। ৭৫,০০০ বছর সেরমা দক্ষিণ আফ্রিকা কোন আবল আবিল হামরাম को है ना, उनको जिन कोन प्रमाण करा कोन भी सावताल मुद्रा मांगले আর ওখানে কারা দক্ষিণ ভারত সেন उनको निकुन तो हुआ द्राविड़ नुकु भारत दिसुमरा पहिल कहे कना L3 जिन ওনা আদি তাইনম রে কহে কনা ইউরেশিয়া মহাদেশ খন্ড, যাহা को আর্য বন্ধ থাকা আদি তাইনম। কোনো ভাবাবেগ নয়, আমি বিজ্ঞানের কথা বলছি। কোনো ভাবাবেগ নয়, আমি ইতিহাসের কথা বলছি। কারণ ইতিহাসে বিজ্ঞানের কোনো কল্পনা থাকে না। অথচ আমরা কি দেখছি, যারা সেদিন এসেছে ৩,০০০ ৩,৫০০ বছর আগে, তারা এসে কি করলো? একটু আপনাদের পিছনে যেতে হবে। ইংরেজ এমন একজন কবি লিখেছিলেন, সেই কবির নাম রুডিয়ার্ড কিপলিং। কিপলিং তো ছেলে অলরেডা, তিনি এসে বললেন শ্বেতাঙ্গদের বোঝা হোয়াইটসম্যান বার্ডেন। নুকু এই কালো আদমি চুয়ার নেটিভ বর্বর, এরা হচ্ছে কালো আদমি, এরা হচ্ছে চুয়ার। মঙ্গল কাব্যে পর্যন্ত বলে দেওয়া হলো অতি নিজ স্কুলে জন্ম জাতিকে চুয়ার। নিমাই চৈতন্য যখন এলেন, তিনিও বললেন ভিল্লতা এলো তাহা পরম পছন্দ। যারা উত্তর ভারত থেকে দক্ষিণ
দক্ষিণে ভ্রমণ করতে আসতো জঙ্গলমহলে, তাদেরকে ঘরে ফিরে ফিরে গিয়ে একটা যজ্ঞ করতে হতো। সেই যজ্ঞটার নাম হচ্ছে অন্ত্যেষ্টি যজ্ঞ। দেখুকো আর্যক যখন মতে হিসুকান তাহেন সেখানকার সমাজে ওরা কয়েন বদল হতকান তাহেন যে নুই তো জঙ্গলমহলে ছেলে না, নুই তো কোন ভিড় সন্তান ঘুরে বসাও অনেক ছেলে না গল্প ভারে সুতরাং নুই তো ব্রাহ্মণ হতাওয়া উনি তো যোগ্য কাকে তারপর সমাজের কো হাতাও একান তাহেন নয় রকমের টাকা না অন্ত্যেষ্টি যজ্ঞ। অথচ যদি ইতিহাস ঘাঁটি কুল গুলামের সৃষ্টি করেছে কারা, হুলের সৃষ্টি করেছে কারা? বিভিন্ন রাজার দলবা ইন্দ্র বেনামেন হল সেদিন সেদিন গঠিত হয়েছে, যেদিন গণপদযাত্রা, বিপ্লব, জাগরণ, জাতীয়তাবাদ এই কথাগুলো বলার জন্য যাদের জীব কাঁপত, বরঞ্চ ইংরেজ বাবুদের সেবা দাসে কাজ করাটাই যেদিন ছিল আমাদের ভারতবর্ষের রাজনীতি মধ্যবিত্তদের একমাত্র পেশা ও নেশা, সেদিন বিদ্রোহের মাদল বাজাতে বাজাতে বন পাহাড় ঝর্ণা কষা থেকে পিপিলিকার মতো বেরিয়েছিল এই আদিবাসী মানুষেরা। সেটাই হচ্ছে পুরো ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীর ইতিহাসে গণপদযাত্রা। তখন মাও সেতুংয়ের জন্ম হয়নি, চীন সংক্রান্ত মাও সেতুং বাইজারা জায়গাটা তখন এখানে গণপদযাত্রা করেছিল এখানকার আদিবাসীরা। আমার সমবায় তথা চাষকারী মহামতি লেনিন যেটা শুরু করেছিলেন সোভিয়েতের আসতে, কিন্তু যদি আপনি ভূমিষ্ঠের ইতিহাস ঘাটেন পাহাড়ের ধাপে ধাপে জুম চাষ কথা শুরু করেছিল ভূমিজ আদিবাসীরা। খুব কাঠি কথা, একক একক চাষ করলে আমরা পাইবো না, সবার খেতে এক জায়গায় মিশিয়ে চাষ করবো, এই খুব কাঠি কথা। এই সমবায় চাষ এখানে শুরু করেছিল ভূমিজরা। ছোট নাগু এবং ভূমি বড় নাগু, তার থেকে ছোটনাগপুর যদি না হয়, দামোদর ব্রিজের নাম যদি হয় তারাসিং, অযোধ্যা পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্যামবাগান থেকে শুরু করে এই দেশের প্রকৃত সন্তান কোন ভূমি, মুন্ডা, সবর, বীরহর। একটা কথা আছে, করা বেদ ব্রাহ্মণ ছাড়া এরা কোনোদিন মূর্তি পূজা করেনি। শিখ শিখার নাগপুর, আবহাওয়া, খড়গপুর, এই হচ্ছে এই সমস্ত আদিবাসীদের বসবাস। এখন মুশকিল হলো এই যে 130-35 কোটির দেশে যাদের জনসংখ্যার অনুপাত প্রায় 8.2%, প্রায় 461 প্রকার আদিবাসী যেখানে আছে, পশ্চিম বাংলার মতো রাজ্যে যেখানে 40 প্রকার আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, তাদের উপর শুধু উপেক্ষার আবির বৃষ্টি, শুধু উপেক্ষা উপেক্ষা। তাই এদের লড়াই সংগ্রামকে শুধু হাঙ্গামা বলা হয়, শুধু রায়ট বলা হয়। অথচ আমাদের এখান থেকে 10 কিলোমিটার আগে যান, রূপসান ডুঙ্গরি বলে একটা ডুঙ্গরি আছে, যেটা দিয়ে কটমদা যাওয়া যায়। পয়লা মার্চ তারিখে ভূমিজরা সেখানে অনুষ্ঠান করে। ওদের গানটা যদি শোনেন, ওই সেই গানটার মধ্যে ওদের সমস্ত জিনিস কিন্তু লেখা আছে। ছাতা পুকুরি রাজার ঘোড়া ডুবি গেছে, ছাতা পুকুরি রাজা ওখানে বেলকুটি বারুনি ঘাট ওটে শুরু একটা অবস্থান তাহেন আর নড়ে হিসাবে রেয়ার করতে হেন যারা তো বন্ধুরা কারা পাকুম। অর্থাৎ এই এলাকাটা একটা রাজার অধীনে ছিল। লক্ষ লক্ষ লুকাওরে লোক আসছে, লুকাওরে আর এই ধরনের, অর্থাৎ লোক আসছে, লড়াই করতে হবে। দামপাড়ার জমিদার নয়ন সিং বড় ভেবে গো নয়ন সিং এর রূপে দিল তারা, দু নয়নে বহে ধারা। জিলপালায় সম্পর্কে কথা আছে, যে খায় জিলপার কার তার তো অবশ্যই রান। এই এলাকায় গঙ্গানারায়ণ হাঙ্গামা হয়েছিল 1832-33 সালে। যে গঙ্গানারায়ণ হাঙ্গামার জন্য ব্রিটিশ সেদিন একটা নতুন জেলা তৈরি করতে বাধ্য হয়েছিল 1833 সালের 13 নম্বর ধারা অনুযায়ী, যার নাম মানভূম জেলা। এদের আপনি অস্বীকার করবেন? তার আগে এই বড়ভূম রাজ পরিবার নিয়ে একটা লড়াই শুরু হয়েছিল। রাজা বিবেক নারায়ণ তৃতীয় প্রথম যারা লড়াই করেছিল 1765 সালে দেওয়ানি, তারপর থেকে 1767 থেকে 1799 এই এলাকার মানুষ লড়াই করেছে। পরবর্তীকালে 1799 থেকে 1832 লড়াই করেছে, যার ফলে ভীত ইংরেজ সেদিন গঠন করেছিল 1805 সালে জঙ্গলমহল জেলা, যার হেডকোয়ার্টার ছিল বাঁকুড়া। তাহলে ব্রিটিশরা এই এলাকার মানুষের বিরুদ্ধে ভয়ে ভীত হয়ে 1805 সালে জঙ্গলমহল জেলা, 1833 সালে মানভূম জেলা গঠন করতে বাধ্য হয়েছিল সেদিন। এদের লড়াই সংগ্রামকে অস্বীকার করবেন, অথচ মাত্র এদের ইতিহাসে বইয়ে এদেরকে স্থান দেওয়া হয়েছে 82-80 দশকের পর থেকে। সেদিন এই রতনদারা আমরা সবাই মিলে খেলু মুরমুর একটা করেছি লড়াই সংগ্রামের দিন।
1857 সালে ওই নীলমণি সিং এর সাথে তিনি লড়াই করেছিলেন। 1.5 মাস ধরে কোনো ব্রিটিশ ছিল না। মহাবিদ্রোহ শুধু ব্যারাকপুরে হয়নি, রামপুরের সামনে হয়নি, কেশবপুর রাখার কোঠা এলাকার संताल को लड़ाई लेगा इन लोगों ने लोगों को किया हटाओ करके संताल के पहले को लड़ाई लेगा लोगों इंग्लिश बाइल को रखत कोआ उन्हें पे रखत तो था नितुम लेना रखत तो था लोगों का काल धनी आदिवासी को कहना একমাত্র একটা বিদ্রোহের জেরে 1855 সালের 22 ডিসেম্বর একটা নতুন জেলা তৈরি করেছিল কোট্টাপাকুড় দুমকা এই সমস্ত মিলে ব্রিটিশ বাহিনী, যার নাম সাঁওতাল পরগনা জেলা। এরকম নজির গোটা বিশ্বে আছে নাকি? বিশ্বে কোথাও তার নাম সাঁওতাল পরগনা জেলা, অথচ ইতিহাসে এদের কোনো কথা নেই। এটাই হচ্ছে অবজ্ঞা। রবীন্দ্রনাথ ঠাকুর এই অবজ্ঞার কথাই বলেছেন। একটা হুলের জেরে সাঁওতাল হুল জাতি সাঁওতাল পরগনার পিনেন্সি অ্যাক্ট নোয়া এতে বাধ্য হয়ে যায় ব্রিটিশ। মুন্ডাদের আন্দোলনের জন্য সেদিন ছোটনাগপুর পিনেন্সি অ্যাক্ট গঠন করতে বাধ্য হল ব্রিটিশ সরকার। এর গুরুত্ব কম। পার্লামেন্টে একমাত্র বিরসা মুন্ডার ছবি আছে, অথচ তাকে কলেরার নাম দিয়ে জেলে একরকম মেরে দেওয়া হলো। আপনারা বিভিন্ন বই পড়লেন, মহাশ্মা দেবীকে এদের উপরে উপেক্ষা এই সমস্ত আছে। সবরদের কথা বলবেন, এই পাশেই সিন্ধির কাছেই জাহানাবাদ বলে একটা জায়গা আছে, ওখানে আমার যোগাযোগ আছে। ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশের বিরুদ্ধে মানবাজার থানাতে অগ্নিসংযোগ, ওখানে বালবান থানাতেও অগ্নিসংযোগ, সামনের পুরো ভাগে কে? লক্ষ্মী সবর। ভারত ছাড়ো আন্দোলন স্মরণ করছে এই কারণে আজকে 9 আগস্ট। আজকে ছিল দিনটি তখন সেদিন পড়েছিল 22 শ্রাবণ। বালবান মানবাজার সমস্ত থানাতে আগুন দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ওই মহাত্মা গান্ধীর ডাক করেঙ্গে লড়েঙ্গে, এই ডু অর ডাই এই ডাকটা নেওয়া হয়েছিল। রাঁচি রামগড় থেকে বহু সাঁওতাল সেদিন যোগদান করেছিল। আপনারা বীরেন্দ্র দাসের বইগুলো পড়বেন। আজকে সেই 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস যেমন তেমনি ভারত ছাড়ো আন্দোলন, যেদিন এই লক্ষ্মী সবররা সেদিন লড়াই করেছিলেন। অথচ পরবর্তীকালে লক্ষ্মী সবরদেরকে কি বলা হলো? এরা ক্রিমিনাল ট্রাইব। অথচ এদের ভাষা যদি জানেন ক্রিমিনাল আপনি বলবেন সাকার সাকার পানির জাম দাদি কবি পার খান কাপ নাই কদর নাই ধান নাই রাঁধিমু আসি গেনা ঘুরব কুটুম খাই গেনা কাশিতে সাকার সাকার পানির জাম সকাল সকাল জলকে যাব দাদি কবি পার খান দাড়ি কুড়ে জল খাবে কাপ নাই কদর নাই ধান নাই রাঁধিমু কাপ নাই পাই রাঁধি আসি গেনা ঘুরব কুটুম খাই গেনা বাসিবে আসেছিল ঘুরের কুটুম খাইয়ে গেল বাসিবে। আপনি তাদের ক্রিমিনাল ট্রাইব বলবেন। হাও হাও যখন বলিবা যখন কুরকুর হয়, কাগজ কেন রে কুরকুর ভাবস কেন রে আওয়াজ লড়ে নতুন পথ ঘর বান্ধিন রে কুরকুর তুমি কান্দছো কেন, তুমি ভাবছো কেন? নতুন পাতা আসুক আমরা ঘর বাঁধবো। এদের আপনি ক্রিমিনাল ট্রাইব বলবেন। আপনি জানেন সুবোধ বসু রায়ের বইটা পড়বেন, কলিঙ্গ বিজয় যখন মৌর্য সম্রাট দশরথ করেন, লক্ষাধিক সবর সন্তানকে হত্যা করে তবে তাকে কলিঙ্গ বিজয়ের জয়টিকা পেতে হয়েছিল। এই হচ্ছে সবর সন্তানদের স্বাধীনতা যুদ্ধ। ইতিহাস বইয়ের প্রমাণ আছে। আমি ইতিহাসের ছাত্র এবং শিক্ষক হয়ে বলছি, কলিঙ্গ যুদ্ধে প্রায় ওই লক্ষাধিক সবরকে হত্যা করা হয়েছিল। তাদের দেবতাকে চুরি করেছে পরবর্তীকালে ব্রাহ্মণ সন্তানেরা উৎপলেরা জোর দিয়ে আমি বলছি তিনি নীলাদ্রিদের। এই জন্য পুলিশ আটকা ভোগটা কে রান্না করে এখনো কিন্তু সবর সন্তানরা করে, তার নাম নীলাদ্রিদের। অথচ এই সবরদেরকে এখন বলতে হয় বাস করে ঘুরে জানে ব্যাঙ্গুর মাইরে খায় বলে দেন ভাই এটাকে কি বাঁচা বলা যায়? মেয়ে আছে ছেলে আছে, এদের নিয়ে বাঁচা হইল ভাই এই বলতে হয়। আপনার বিনহরদের কথা জানেন? গোটা পুরুলিয়ায় মাত্র ওদের সংখ্যা এখন 477 জন। ভূপতি পল্লীতে 72টা পরিবার, ব্যবসাতে আছে 10টা পরিবার, ঝালিয়া 1 নম্বর হেসানপুর অঞ্চলে শ্যামতি বুরু লতারে মেলাকো 12টি পরিবার, বারেলিয়ারে 14টি পরিবার, এইভাবে মাত্র 477 জন। শেষ হয়ে যাচ্ছে বিনহর আবদন মেলা জিল উন্নত মেলা জিলু, এইটুকু পার্থক্য। আমাদের ভারতবর্ষে 75টি ট্রাইবেল গ্রুপ আছে, প্রিমিটিভ ট্রাইব। পশ্চিমবাংলায় আছে অনলি 3টা, লোধা সবর, বীরহর আর টোটো।
ᱱᱩᱠᱩ ᱵᱤᱨ ᱦᱚᱲ ᱠᱚ ᱛᱮᱦᱮᱧ ᱠᱚ ᱢᱮᱱᱫᱟ ᱟᱞᱮ ᱫᱚᱞᱮ ᱵᱤᱨ ᱦᱚᱲ ᱦᱮᱸ ᱥᱟᱠᱟᱢ ᱠᱩᱸᱵᱟ ᱚᱲᱟᱜ ᱛᱟᱞᱮ ᱵᱤᱨ ᱦᱟসির জম কিনে তাহে কিনাবে আমরা বীর হড় পাতা কুমার ঘরে থাকি বন বাউলা আলু খেয়ে আমরা থাকি বীর গরু চাপায় না দাঁড়ে দাঁড়িয়ে লাপায় না নিৎখণ্ড আলে সরকারের হরলে লিখায় না আমরা এখন থেকে সরকারের লোক হলাম ভূপতি পল্লীতে ওরা অযোধ্যার বীরদেরকে ৭২টা এখন পরিবার আছে তাদের ছেলে এবং মেয়েরা আমাদের ধস্কা স্কুল থেকে কেউ এইচএস কেউ মাধ্যমিক এবার সে সুশীলা থেকে পড়াশোনা করছে এই হচ্ছে সবর বীরহর সাঁওতাল মুন্ডা মান্ডি এদের ইতিহাস বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সবরদের কারুকার্য বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় মাহলিদের ব্যাগ ঝুড়ি কিভাবে তৈরি করে এবং নান্দনিক বিষয় পৃথিবীতে খুব কম আছে তাদের কথা আপনি সিলেবাসে আনবেন না কেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় যাদের নামে তৈরি হয়েছে সেগুলি এখানে আনা হবে অথচ আমাদের দেশে আমরা কি জানছি এই আজন্ম লালিত যারা হচ্ছে প্রকৃতির সন্তান নুপুরকে ধান হিরখা তাই ওই প্রথম 1865 সালে এই বন আইন পাস করেছিল ব্রিটিশ 1927 সালে আবার বন আইনের সংশোধন করা হয়েছে সেই সংশোধনে কি বলা হচ্ছে আমাদের কথাই কিন্তু কোর্ট শুনবে গ্রাম্য সমিতি आपको মনে হয় মনে মান্যতা ব্রিটিশ এমলেদা মাঝি বাবা হাতে পাওয়ার তাই নোয়া পাওয়ার এর কথা ব্রিটিশ হইলো এসরালেদা মাঝি বাবা থেকে দলিল পর্চা গুজু গুরু সালাম হিসাব তাহেন তাহেন নোয়া মান্যতা ব্রিটিশ এমলেদা গায়ের মাথা সেই তো মুন্ডা তার শরীরে বিরসা মুন্ডার রক্ত বইছে খুব কাপি কথা সময় কথাচ্ছে জনক জুম চাষ কথাচ্ছে জনক মান্যতা দিয়েছিল তাই তারা ঘাটুয়াল তাই তারা সাদিয়াল তাই তারা তরফদা তাই তারা খাট পাহারা দেয় তাই তারা বিনা ট্যাক্সে ভোগ করে যে জমি তার নাম পাইকান জমি এত সুবিধা ছিল ব্রিটিশরা পর্যন্ত মান্যতা দিয়েছিল এখন আমাদের দেশে স্বাধীন দেশে কিছুদিন পরে 3 রকম রঙা পতাকা উঠবে সেই 75 বছর বসে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে 1927 সালের বন সংশোধন আইন কান্থারদা আর লোকের বান্ধব নোয়া এখন প্রজেক্ট ভিড়ুয়া সরকার বলছে মাত্র 660 টাকা যাবে কিন্তু গাছ যাবে প্রায় 3.5 লক্ষর উপর তাহলে আদিবাসী দিবস পালন কখনই সম্ভব হবে আমার তো আদব কান্তাম কালা কান্তাম সুতান টানি গল গুম সালাম করে হাতা হবে না দেউচা পাচামি ওরে সরকার को ফেরवा को ताहेना से बाल नवा तय सुकुली रखा रखना तिलाबनी गुरु ताहेना से बाल जहां तो माझी थान देना बोगा गुरु मारन गुरु जाहेरा को थान देना नवा को संतार को आगाम दिन को ताहेना से बाल नवा तहन कुतु रखा रखना नवा को दिन लड़ाई आमे खानगे आमा को तेहगा जे गौरवान महा नवा हो सारी আর মিটা কথাই গঙ্গা সারি আর সারনা নিয়ে তুতু তাপাম বাবাল সারি এবং সারনা এই কোড নিয়ে পশ্চিমবাংলা থেকে দুটোই চলে গেছে দিল্লিতে মজার কথা উদ্দেশ্যটা কি তাহলে ওটা তো কেন্দ্রীয় সরকার তো সারি হবাই সারিয়া আর সারনা হবাই সারিয়া আমরা কিছু কি কি ধরনের বিষয় আগামী দিনে আসছে এলাকা নিয়ন্ত্রণগত হয়ে পড়া ওরা সাথে আমাদের শুধু জেলা ভাগ করলে হবে না 23টা জেলা হলো না 30টা জেলা হলো তাতে কি আসে যায় ঐক্য বিনষ্ট করা যাবে না যুগুত 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 যাহের রাজ্য সম্পর্ক বারবার আনে না কেন ইল্লো তো যুগুত তাহে না সেদিন সেই ঐক্য শক্তি ছিল বলে তিলকা মন্ডল লড়াই করতে পেরেছিলেন বিরসা মুন্ডা রহুল পুরান দেলায় সিধু কানু চাঁদ ভাই ওজানো পুনো তক ইল্লো তো হুল দেলা তোমার যুগুত তাহে কান খাতিরকে ব্যাংক মধ্যে যদি জেলা জেলাতে আদিপন ভাগো ওনার যুগুত দাঁড়ে আগামী দিনে তাহে নাকি আদিবাসী হোস্টেল को যদি ওরা আরো ফেরাও লাগে জি লাগে বামন আদর তারা আমরান জাহাই বা মাই দেখো বাবু দেখো জানাম জাহাই को আগাম দিনে লিমিটাল সিধু কানু চাঁদ ভাই জানো কুলো को तैयार आ उनको तो काकुल को तैयार आ দেখেন সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় এমেদা যে আজ সমর্থন হচ্ছে না 6% से 22% जहाँ SC/ST को नामेला সেই সংরক্ষণ তার উপরও উঠা রাখা আসছে হ্যাঁ সরকারি মদত হচ্ছে উত্তরবঙ্গে যদি 9টা পরিষদ হয় স্বশাসিত পরিষদ পুরুলিয়াতে হয় অনলি মানভূম কালচারাল একাডেমি লন্ডন এখানে মানভূম কালচারাল একাডেমি হচ্ছে পাবে না এবং গাইডেড বাই হু আর হুলস ওখানে চালায় মানে মানভূম কালচারাল একাডেমি ওখানে কি সবর বিবর সাঁওতাল মুন্ডা ভূমি মাহলি এদের প্রবেশাধিকার নেই ছিনিয়ে নিতে হবে বন্ধু রেই কথা হইল যাহা লেগা 1855 সালের বন্ধন হয়ে গেল কাকা মালেরিয়া অক্ত দেহ সেটা রেখা
আর যাহা মুঝে কথাই মেলনা ওনার অভিজ্ঞতা এই কদিন পরেই আর মাত্র 5-7 দিন পরেই 3 রঙা পতাকা আমাদের পথ পথ করে উঠবে, বৈরিক সাদা এবং সবুজ। এর নাম দেওয়া হয়েছে অমৃত যাত্রা। বৈরিক ত্যাগের প্রতীক, ত্যাগ করা করে একমাত্র ট্রাইবেলরা ত্যাগ করে। এত বড় ত্যাগী পুরুষ ভারতে কোথাও নেই। ত্যাগী পুরুষ হচ্ছে ট্রাইবেলরা। একমাত্র আদিবাসীকে এমন কবারাইয়া হাতাও দবান কবারাইয়া ডেস্ক বেঞ্চ স্টুডে হওয়া তাইও শিক্ষক গুলো আমরা জানতে 11-13 হোক। এরা নিতে জানে না, দিতে জানে। তাই ত্যাগের প্রতীক এই ট্রাইবেলরা। সাদা রঙটা থাকবে যেখানে অশোক চক্র, সেটা শান্তির প্রতীক। আপনি গ্রামে গঞ্জে যান, নির্লা নিচার মাক্সিম বাহা সহরায় না পড়ে দল লাঙ্গারে, একমাত্র অনাবিল শান্তি যদি বিরাজ করে সেটা ট্রাইবেল সমাজে পড়ে। এত বড় শান্তির প্রতীক পৃথিবীতে আর কোথাও নেই। আর আছে সৌর্য বীর্য, ভুল করতে পারে, অনুগুলান করতে পারে, একমাত্র আদিবাসীরাই করতে পারে। সুতরাং এই ধরনের ব্লাড, এই ধরনের রক্ত সংখ্যা মায়া মাদুকারা সারা আদিবাসী ভাই বহিন তারাতে ওনা থেকে এখন মিটিং লেখাতে পার হইব, এখন সেরেং লেখান পার হইব। রবীন্দ্রনাথ বিজ্ঞানের কথাই পাইবে না। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, ভারতবাসীর ইতিহাস নাই। ভারতের ইতিহাস বানোয়া। তিনি বলছেন কাহারা কখন আসিল, মারামারি করিল, কাটাকাটি করিল, ভাইয়ে ভাই যুদ্ধ, বাপে বেটায় যুদ্ধ। ইহাই কি ভারতবর্ষের ইতিহাস? নগে কি ভারতীয় সংগ্রামের ইতিহাস? বঙ্কিমচন্দ্র মেন্দা এই ইতিহাস কে লিখিবে? নয়া ইতিহাস তো তাহলে কয়ে ওলা নিগাই মেন্দা তুমি লিখিবে, আমি লিখিব। আমি বলবো এই ইতিহাস শশীকান্ত মুর্মু লিখিবে, চৈতালি হাসা লিখিবে, শোভারাম লিখিবে, মেরুনা মুর্মু লিখিবে, মহাদেব হাসা লিখিবে, শ্রীপতি লিখিবে। মানে যাহাই মহাদেব ডাইমেন্টকে আমা ওড়াক লাগি, আমা দুয়ার লাগি, যাহাই বাবা আম এইভাবে আমাদের এগোতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী তৈরি করলে হবে না। গবেষক তৈরি করুন। পাঁচটায় মাখো, তুনভি মাখো, পলাশ মাখো, নোয়া বিসমরেন অকৈক্য হুইতনা আগিল হপন উনকুদো চেলাক মাংক রাজুহা সানাম আইদার যাহাদো 1994 সাল খন হিসুক করা ইউএনও স্বীকৃত যাহা 1982 সাল খন যাহাদো নড়ে চিন্তা ভাবনা এহব করা না বিশ্ব আদিবাসী দিবস রে নবাগে ক্রিয়া হাতা ওদের প্রাক্তন চালা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, নিজের লিপি, সান্তাল হোক, মুডা হোক, বাংলা হোক, বল হোক, পড়া হোক, যে কোনো আদিবাসী হোক, নিজের নিজের ভাষায় সে পার্লামেন্টে কথা বলবে, বিদেশে কথা বলবে। এটাই হোক আগামী দিনের আমাদের অঙ্গীকার। দেবন জীবন আদিবাসী বীর হোক, দেবন জীবন আদিবাসী বীর। সম্মানীয় কর্ম হাসিকে অশেষ অশেষ ধন্যবাদ। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ। এরপর আপনাদের কাছে মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আমি নিয়ে আসছি। আমরা ওনাকে পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য কমিটির উপদেষ্টা সম্মানীয় চৈতালি হাসদা মহাশয়, বিশেষ অনুরোধ যারা আপনারা একটু বাইরে দাঁড়িয়ে আছেন একটু এগিয়ে আসুন বা একটু ভিতরে এলে আর একটু ভালো হবে। জোহার, আমার নাম চৈতালি হাসদা। আজকে পুরুলিয়া জেলার বড়বাজারে এই সভায় মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্ট অতিথিকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর সামনে দর্শক আসনে যারা যারা আছেন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং সংশ্লিষ্ট জেলা থেকে আগত সকল অতিথিবৃন্দকে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। স্বাধীনতার প্রায় 75 বছর পূর্ণ হতে চলেছে আগামী 15ই আগস্ট। কিন্তু এই 75 বছর পূর্ণ হলেও আমরা আদিবাসীরা আজও অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত। আজও আদিবাসী গ্রামে যেটা প্রয়োজনীয় বা জীবনযাপনের জন্য যা ন্যূনতম প্রয়োজন, পরিশ্রুত পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা কোনো কিছুই উপলব্ধ নেই ঠিক করে। এই সব আদিবাসীরা যে বঞ্চিত হচ্ছে, সেই অধিকারের জন্য আদিবাসীদেরকেই এগিয়ে আসতে হবে। আজকে এই সভায় আমরা দেখতে পাচ্ছি যে যতজন পুরুষ সদস্য আছে, প্রায় সমান সমান মহিলা সদস্যও আছে। সেটা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক, কারণ কোনো সমাজ, সেটা ভারতবর্ষেই হোক কি পৃথিবীর যে কোনো জাতি, যদি মহিলারা না এগিয়ে আসে সেই সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। পুরুষের সাথে সাথে অবশ্যই মহিলাদেরও এগিয়ে আসতে হবে। আজকে এখানে আমি মহিলাদেরকে অনেক সংখ্যায় দেখে অত্যন্ত আনন্দিত। এটা থেকে আমরা বুঝতে পারছি যে আদিবাসী সমাজে যে মহিলাদের স্থান বা কোনো সমাজ গঠনে মহিলারা অনেকটাই এগিয়ে এসেছে। এর ফলে আদিবাসী সমাজের উন্নতিও অনেকটাই এগিয়ে আসবে। আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক বা পদে আছেন আমাদের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, তিনিও মহিলা। আজকে আমরা চারিপাশে যে দেখতে পাচ্ছি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, বিভিন্ন সরকারি দপ্তরে যে কর্মচারী, সেখানে পুরুষদের সাথে সাথে মহিলারাও স্থান দখল করছে। তো সুতরাং, এবং আমি আশাও করব যে বিভিন্ন অভিভাবকদের কাছে তারা তাদের শিক্ষার জন্য তাদের শুধু পুরুষ, মহিলা বা বাচ্চা, ছেলে, মেয়ে সবাইকে যেন শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তার ফলে আদিবাসী সমাজের সমগ্র উন্নতি সম্ভব। এবং তার সাথে সাথে বলবো যে শিক্ষাটা আমাদের সমাজের ক্ষেত্রে অত্যন্ত দরকার। আমি নিজে একজন শিক্ষিকা। আজকে আমি এখানে সামনাসামনি অনেক স্টুডেন্টদের দেখতে পাচ্ছি বা ছোট ছোট শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, এবং তার সাথে কিছু চাকরি প্রার্থীদের দেখতে পাচ্ছি। তাদের কাছে যদি আমরা এখানে সব মঞ্চে যারা 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 শিক্ষক, শিক্ষিকা বা বিভিন্ন বিশিষ্ট পদে আছেন, তারা যদি আমরা তাদের কাছে অনুপ্রেরণা হয়ে যেতে পারি, তাহলে আমরা অত্যন্ত খুশি হব। আমাদেরকে দেখেও যদি এখানে কিছু কিছু শিক্ষার্থীও অনুপ্রাণিত হয়, তাহলে মনে করব আজকে আমাদের এখানে আসা সার্থক হয়েছে। কারণ আমরা যেটা নিজেদেরকে ভাবি আমরা একটু পিছিয়ে পড়া জনজাতি, কিন্তু আমরা সেটা নই। আমাদের নিজেদেরকে মনের মধ্যে এমনভাবে জোর প্রতিষ্ঠা করতে হবে, যার ফলে আমরা বলতে পারবো আদিবাসীরাও পারে, আদিবাসীরাও পারছে এবং পারবে। তো এই শিক্ষা বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেটা সমস্যা বর্তমানে হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট, যেটা ফলে আমাদের যে আদিবাসী ভাই বোনেরা যাদের বিভিন্ন স্কুল কলেজে প্রকৃতভাবে চান্স পাওয়ার কথা ছিল, সেই জায়গায় বিভিন্ন আদিবাসীরা সেই সার্টিফিকেট তৈরি করে আমাদের প্রকৃত আদিবাসী ভাই বোনেদের বঞ্চিত করছে। তার ফলে যে আদিবাসী ভাই বোনেদের সেই জায়গায় চান্স পাওয়ার কথা ছিল, তারা কিন্তু তাদের পছন্দ মতো কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং, টিচার ট্রেনিং কলেজ, এইগুলোতে চান্স পাচ্ছে না। তাহলে তারা সেই জায়গায় পড়ার অধিকার না পাওয়ার ফলে তারা কিছুটা পিছিয়ে পড়ছে। তাহলে এই সেটা শুধু শিক্ষা ক্ষেত্রে ছড়িয়েছে তা নয়, সেটা চাকরি ক্ষেত্রেও ছড়িয়েছে। পিএসসি, সিএসসি, এসএসসি, পিডব্লিউডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পাবলিক সার্ভিস কমিশন,
নার্সিংয়ে, তারপর ডাক্তারি থেকে শুরু করে বিভিন্ন চাকরি ক্ষেত্রে সেই আদিবাসীরা এই এসটিদের, প্রকৃত এসটিদের অধিকারকে খর্ব করছে। তাই আজকে আমার অনুরোধ যে আপনারা যদি কোথাও আজকে যেরকম চরম প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজকে এখানে একত্রিত হয়েছে এই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং প্রতিবাদে, অবশ্যই আশা করব আপনাদেরকে যেন আমরা পাশে পাই। সেখানে যে কোনো প্রতিবাদে বা প্রতিরোধ গড়ে তোলার জন্য যাতে আমরা সমস্ত আদিবাসীরা একত্রিত হয়ে ওই আদিবাসীদের চিহ্নিতকরণ করতে পারি এবং তাদের সার্টিফিকেট যাতে ক্যান্সেল করতে পারি, যার ফলে আমাদের প্রকৃত আদিবাসী ভাই বোনেরা তাদের যেন পরিহিত যা অধিকার সেটা যেন প্রাপ্য অধিকার পেয়ে যায়। আজকে এখানে মঞ্চে অনেক বিশিষ্ট অতিথি আছেন এবং তাদের সবার বক্তব্য শুনে নেব এবং সময় ক্ষুদ্র হয়, সীমিত হয়, আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। আরেকবার এখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটি সভা পরিচালনা করার জন্য। সকলকে ফুলসাই জোহার। অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে সংক্ষিপ্ত সময়ে সম্মানীয় চন্দ্রালী হাসদা মহাশয়া উনি খুব সুন্দর তথ্যচিত্র তুলে ধরলেন। যারা সকলের কাছে অনুরোধ, খিচুড়ি খাওয়ার পর যারা করে সকলেই যদি মঞ্চের দিকে চলে আসেন তাহলে বেশ ভালো হবে। এখনো আমাদের মঞ্চে আরো মূল্যবান তথ্য এবং কথা বলার মতো আমাদের বিশিষ্ট অতিথি বর্গ রয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য নিয়ে আসছি আমাদের বিশিষ্ট অতিথি এবং এই বক্তব্যের পরেই অনর্থের জন্য তৈরি থাকবেন বলরামপুর মুহূর্ত থেকে আগত রতনবাবু। এই বক্তব্যের পরে আপনি অনরা দেওয়ার জন্য তৈরি থাকবেন। এখন আপনাদের কাছে বক্তব্য রাখছেন আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের সকলের পরিচিত সম্মানীয় প্রফেসর এবং ভারত জাকাত নদী পরগনা মহলের সুশালীয় মানধান সুচিকান্ত মুর্মু বটে। রেকর্ডিং চল না, ফেসবুক করে